সেই সুপার নিউমেরারি মামলায় আজ সুপ্রিম কোর্টে কি হলো যদি একটু বলতেন। এই সংক্রান্ত সিবিআই তদন্তের নির্দেশ যে হাইকোর্ট দিয়েছিল, সেই সিবিআই তদন্তের আদেশটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলছেন যে ক্যাবিনেটের সিদ্ধান্ত, তা নিয়ে সিবিআই তদন্ত হওয়াটা বাঞ্ছনীয় না, এইটাই, আর কিছু না। স্যার, এর আগে কার্যত আপনি বারংবার বলেছেন যে, এবং আপনি সেই ওয়ার্ডটাও বলেছেন যে এর আগে সুপ্রিম কোর্টের যে বিবেচনা ছিল, আমরা দেখেছিলাম ইলেকশনের আগে তারা বলেছিল, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে নো, যে তদন্ত যেরকম চলছে চলুক, কিন্তু নো প্রিসিপিটেটিভ অ্যাকশন ক্যান বি টেকেন। হ্যাঁ, সেটা ছিল। তা আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়ে না, তদন্তটা করাই যাবে না, এই আর কি। স্যার, কিভাবে দেখছেন এই যে এতে তাহামনি কিছু নেই। ক্যাবিনেট সিদ্ধান্তে, ক্যাবিনেট সংক্রান্ত সিদ্ধান্তের জন্য সিবিআই তদন্ত যদি নাও হয় তাতে কিছু যায় আসে না মূল মামলায়। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, মূল মামলায় যা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সমস্ত নিয়োগ বাতিল। এবং যে ক্রিমিনাল মামলা চলছে, সুপারনিউমারি পোস্ট নিয়ে যে মামলা চলছে, সব চলবে। সমস্ত পোস্ট বাতিল, এটা কোন আঙ্গিকে বললেন যদি একটু ব্যাখ্যা করতেন। বাতিল করে দিয়েছে তো সুপ্রিম কোর্ট, আর তার প্রথম রায়ে সমস্ত নিয়োগ, পোস্ট না, সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছেন না। একদমই একদমই। আমি তাহলে একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন উঠছে বিভিন্ন ক্ষেত্র থেকে যে এই যে ক্যাবিনেটের উপরে যে তদন্তের একটা দিক ছিল সেটা যে আজকে খারিজ হলো, তাহলে কি কোথাও গিয়ে যে দুর্নীতি হয়েছে এই নিয়োগে, সবাই কি কোথাও গিয়ে যাদের স্টেক ছিল তারা কি কোথাও গিয়ে ছাড় পেয়ে গেল স্যার? না না, মোটেই ছাড় পেল না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে অন্য সিবিআই তদন্ত, দুর্নীতিমূলক তদন্ত, ক্রিমিনাল মামলা যা চলছে, তৃণমূলের মন্ত্রীরা জেলে টেলে আছেন, সব চলবে, কোথাও কোনো অসুবিধা নেই। স্যার, আপনারা বারংবার বলেছেন, এবং যে পর্যবেক্ষণ আমরা কলকাতা হাইকোর্টের দেখেছিলাম, বিচারপতি জাস্টিস গঙ্গোপাধ্যায় এবং পরবর্তীতে বিচারপতি যে ডিভিশন বেঞ্চে যখন মামলাতে গিয়েছিল তখন অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের একদম নিরাপত্তা দিতেই এই যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল সেই পর্যবেক্ষণ করা হয়েছিল। সেক্ষেত্রে সেই বিষয়টি তো বিচারাধীন আছে এখন হাইকোর্ট, সেটা বিচার চলবে। একটা বিষয় আজকে উঠে এলো যে ফেডারেল স্ট্রাকচার কোথাও গিয়ে কি একটা ভেঙে পড়তে পারে, সেই আশঙ্কা থেকেই কি এই সিদ্ধান্তে উপনীত হলো? তেমন কোনো আশঙ্কার প্রশ্ন না। যেটা বলেছেন যে একটা ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে, এটা কেমন, এটা হওয়া উচিত না, এই আর কি। আপনারা কিভাবে দেখছেন এই যে সুপ্রিম কোর্টের? এর মধ্যে কোন রকম বিশেষত্ব কিছু আমি দেখছি না। সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সুপ্রিম কোর্ট এটা মনে করেছেন, তাতে ওদের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশনটা বন্ধ হলো, কিন্তু অন্যান্য যে তারা দুর্নীতি করেছেন তার জন্য যে কনস্টিটিউশনাল কোর্টে মামলা হচ্ছে, ক্রিমিনাল কেস চলছে, নেতা মন্ত্রীরা জেলে আছেন, সব চলবে। স্যার, একই সপ্তাহের মধ্যে আমরা দেখলাম একদম এসএসসির মামলায় রীতিমতো শীর্ষ আদালতের, কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা দিল শীর্ষ আদালত। এরপরে এই যে আজকের এই সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ সুপার নিউমেরিক পোস্টিউশনে, কোথাও গিয়ে কি এই পর্যবেক্ষণের ফলে তৃণমূল কিছুটা জয় দেখছে, কি বলবেন রাজ্য শাসন? একদমই না, জয় দেখার কি আছে? তৃণমূল এইটুকু স্বস্তি পেল যে গোটা ক্যাবিনেটটা একসঙ্গে জেলে যেতে হবে না, এছাড়া কিছু না। এই মামলার আমি সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, এই মামলার ভবিষ্যৎ সম্বন্ধে একজন আইনজীবী হিসেবে আপনার মামলা যেমন চলছে, এই যে দুর্নীতিমূলক নিয়োগ খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টে, সেটাই ছিল মুখ্য বিষয়। সেই বিষয় তখন তদন্ত করার জন্য এই ক্যাবিনেটের সিদ্ধান্তটাকেও হাইকোর্ট বললে এই বিষয়ে তদন্ত হওয়া দরকার, সিবিআই তদন্ত। আজকে সুপ্রিম কোর্ট বলছে না, এটা নিয়ে সিবিআই তদন্ত করার দরকার নেই, এছাড়া তো আর কিছু না। রাজ্য সরকার তো গিয়েছিল এই সিবিআই তদন্ত যাতে না হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের যে অবস্থান যে সিবিআই তদন্ত হবে না, সেটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিল, এর বাইরে আর কিছু না। তো আমি সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হলো গতকালই একদম ইন্ডোর স্টেডিয়াম থেকে এই যে আপনাদের আইনি লড়াই রাজ্যের শিক্ষা নিয়োগে এই দুর্নীতির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একদম মুখ্যমন্ত্রী একযোগে বলেছেন যে কোথাও গিয়ে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে কোথাও গিয়ে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে কোথাও গিয়ে নাড়িয়ে দিতেই কি আপনাদের এই পদক্ষেপ, কি উত্তর দেবেন তার? উনি দুর্নীতি করবেন, শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করেছেন উনি, আমরা ধরে ফেলেছি। এখন এই জন্য আমাদের ওপর রাগ যে তোমরা কেন ধরলে। আপনি ওর বক্তব্যটা শোনেন, ওর পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কেন মামলা করা হলো। আমি দুর্নীতি করছিলাম, চুরি করছিলাম, চাকরি বিক্রি করছিলাম, যা করছিলাম সেটা চলতো। সেখানে বিকাশ ভট্টাচার্যরা মামলা করে আমার সব পরিকল্পনাকে ভেস্তে দিল, ওর ওইটাই তো ক্ষোভ, আর তো কিছু না।
স্যার আপনাকে যে আপনার এই আইনজীবী সত্তা এবং পলিটিক্যালি আপনার যে রাজনৈতিক একটা পর্যবেক্ষণ এবং রাজনৈতিক আপনার যে ব্যক্তিসত্তা এবং মতাদর্শ, সেক্ষেত্রে একদম মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে পলিটিক্যালি একদম আপনাকে আইসোলেট করতে, কি বলবেন তার উত্তরে? ভালো তো, এটা উনি বলে তার মন্তব্যের পক্ষে এটা পরিষ্কার হয়ে গেল যে উনি দুর্নীতির পক্ষে পলিটিক্যালি থাকবেন, এবং যেহেতু আমি দুর্নীতির বিরুদ্ধে সেই জন্য আমাকে আইসোলেট করতে বলছেন। অর্থাৎ যারা দুর্নীতির বিরুদ্ধে তারা এক জায়গায় চলে যাও, আর দুর্নীতির পক্ষে মমতা যেমন আছে, মমতার পক্ষে যারা থাকবেন মঞ্চ আলো করে তারা ঘোষিতভাবে দুর্নীতির পক্ষে, আর আমার দিকে যারা থাকবেন আইসোলেশন হতে হতে বেশিরভাগ মানুষের এদিকে আসবেন, তো তারা জানবেন দুর্নীতির বিরুদ্ধে। উনি নিজেই সীমারেখা টেনে দিয়েছেন যে মমতা মানেই দুর্নীতি আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানেই দুর্নীতি বিরোধী লড়াই, এটা পরিষ্কার করে দিয়েছেন। যেটা হয়েছে সেটা ক্যাবিনেট যে ডিসিশন নিয়েছে, পলিসি ডিসিশন, এই পলিসি ডিসিশনের এগেনস্টে যে সিবিআই তদন্ত সেইটাকে খারিজ করেছে। সিবিআই তদন্ত খারিজ করেনি, যে এসএসসি দুর্নীতি নিয়ে যে সিবিআই তদন্ত সেটা যেমন চলছিল সেরকম চলবে, যেমন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডিতে যেমন সিবিআই তদন্ত চলছিল সেরকমই চলবে। এবং সেখানে যদি কোনো মন্ত্রীর ইনভলভমেন্ট পাওয়া যায় সেখানে সে জেলে যাবে। যেমন ধরুন কুণাল ঘোষ বলেছে, সে যখন জেলে ছিল তখন তার কাছে একজন এসছিল, একজন সে এখন বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী, যে সময় ইন্টারভিউ দিয়েছিল সে সেই ক্যাবিনেট মন্ত্রীর কাছে রেকমেন্ড করে দিয়েছিল রেটটা কমানোর জন্য, এবং সেই ক্যাবিনেট মন্ত্রী যাতে রেকমেন্ডেশনে চাকরি পেয়েছে কিনা কুণাল ঘোষের ওই ভিডিওটাকে নিয়ে সিবিআই তদন্ত করা উচিত। যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে সেই মন্ত্রীকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একই ক্যাবিনেটে বসে আছে, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটির বিষয়, তাই সেই মন্ত্রীর তদন্ত হওয়া উচিত। যেমন ধরুন ইললিগাল 5 সদস্যের কমিটি তৈরি করা হয়েছিল, সেটা বলেছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জিকে বলেছিল। পার্থ চ্যাটার্জি জেলে আর মমতা ব্যানার্জি ইললিগাল কমিটি তৈরি করে কথা বলার পরে তিনি জেলের বাইরে। এই যে র্যাঙ্ক জাম করে ইনসানদের চাকরি দিয়েছিল, এটা কে দিয়েছিল? মমতা ব্যানার্জি দিয়েছিল। ওখানে গিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়িয়ে এসব তদন্ত করা উচিত, এবং সিবিআই যদি দেখে এই তদন্তের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ইনভলভ, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সেই তদন্ত চলবে। কিন্তু এই যে ক্যাবিনেট ডিসিশন, কারণ আজকে ধরুন তৃণমূল ক্যাবিনেটে আছে, আগামীকাল অন্য কেউ ক্যাবিনেটে থাকতে পারে, ক্যাবিনেটের যে পলিসি ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা আছে নিশ্চিতভাবে, সাংবিধানিকভাবে আছে। সেটা সাংবিধানিক নৈতিকতার প্রশ্ন। সাংবিধানিক নৈতিকতাকে আপেল করে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ক্যাবিনেট ডিসিশনের উপরে যে সিবিআই তদন্ত সেইটাকে খারিজ করেছে, এবং সেটা তাতে কোনো অসুবিধা নেই। সিবিআই তদন্ত যেমন চলছিল সেরকম চলবে। আমাদের লড়াই মূলত ইললিগালিটির বিরুদ্ধে। ইললিগালিটির বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে যদি দেখা যায় যে সেখানে কোনো মন্ত্রী জড়িত, সেখানে মুখ্যমন্ত্রী জড়িত, তারা জেলে যাবেন, যেমন ভট্টাচার্য জেলে আছে। কিন্তু আমি একটা প্রশ্ন করবো, ইলেকশনের আগে, কার্যত নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের একটা, কলকাতা হাইকোর্টের যে এই মামলায় পর্যবেক্ষণ ছিল, এবং কোথাও গিয়ে সেই জায়গা থেকে ইলেকশনের আগে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল তদন্ত যেরকম চলছে চলবে, কিন্তু নো প্রিসিপিটেটিভ অ্যাকশন ক্যান বি টেকেন। কোথাও গিয়ে একটা রক্ষা কবচ শাসক দল ইলেকশনের আগে পেয়েছিল, সেই রক্ষা কবচটাই কি আরো জোরালো হলো আজকে? দেখুন, এতদিন ধরে তো মমতা বন্দ্যোপাধ্যায় কি সব বলছিলেন, খেলা কি এর পিছনে খেলা নেই তো, এসব তো বলছিলেন। তাহলে বুঝতে পেরেছেন যে আদালতে বিচার হয় আইনসম্মতভাবে। আদালত আইনসম্মতভাবে মনে করেছেন যে এই সাংবিধানিক নৈতিকতার প্রশ্নে যদি ক্যাবিনেট একটি ডিসিশন নিয়েছে, তার উইজডমকে এরকম করে তদন্তের মুখে ফেলানো উচিত নয়, সেটুকুই প্রোটেক্ট করেছেন। ফলে যদিও আমি জানি না এরা এইসব অর্থ বোঝেন কিনা, সাংবিধানিক নৈতিকতা, উইজডম এসব বোঝেন কিনা জানি না, তবে আদালত নিশ্চিতভাবে, এটা তো সাংবিধানিক আদালত ক্যাবিনেটের যে সাংবিধানিক নৈতিকতার প্রশ্নে তাদের যে ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটাকে প্রোটেক্ট করেছেন। কিন্তু তার মানে এই নয় যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনটা সঠিক হয়ে গেছে কিনা সেটার বৈধতা প্রদান করেছেন না, সেটা লিগালিটি নিয়ে মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে আছে। কলকাতা হাইকোর্ট সেটা ডিসিশন নেবে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র এই যে সিবিআই তদন্তের অংশটুকু ক্যাবিনেট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সেটুকুতে শুধুমাত্র খারিজ করেছেন, সেটুকুতে হস্তক্ষেপ করেছেন, বাকি কোনো কিছুতে নয়। যেমন টেন্টেড আনটেন্টেড নন সেপারেবল বলে গোটা প্যানেল বাতিল হয়েছে, যেমন সিবিআই তদন্ত চলছিল, যেমন পার্থ চ্যাটার্জি জেলে আছে। এই যে ধরুন খারিজ হয়ে গেল বলে কি পার্থ চ্যাটার্জি আজকে এখনই গটগট করে কি জেলের বাইরে বেরিয়ে আসবেন? না,
এবং যদি তদন্ত করে দেখা যায় যে শুনানি ইয়ে করতে গিয়ে যদি ধরো কুণাল ঘোষ যে যার কথা বলেছে, সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে সে এখনো ক্যাবিনেটে আছে, সে জেলে যেতে পারে। যদি দেখা যায় যে পার্থ চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করে যে না, পার্থ চ্যাটার্জিকে ইলিগাল কমিটি তৈরির কথা মমতা ব্যানার্জি বলেছিল এবং ইনসালদের চাকরি দেওয়ার কথা মমতা ব্যানার্জি বলেছিল, তাহলে মমতা ব্যানার্জিও জেলে যেতে পারে। কারণ এই তো 5জন ছাত্রদের পক্ষ থেকে নেবে, এটা তো এই দুর্নীতি তো স্টার্ট করেছে মমতা ব্যানার্জি, অন্য কেউ না। মমতা ব্যানার্জি স্টার্ট করেছে, সিবিআই এই নিয়ে তদন্ত করবে। আমার প্রশ্ন একটাই যে সিবিআই এখনো পর্যন্ত সেই নিয়ে তদন্ত করছে না কেন? আমি ফিরদৌস একটা প্রশ্ন করব। আপনারা বারংবার বলেছেন, আপনারা যারা আইনজীবী এই মামলাটি লড়ছেন, যে সুপার নিউমেরিক এই পোস্ট ক্রিয়েশনে ক্যাবিনেটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ক্যাবিনেটের উপর যে তদন্ত না করার নির্দেশ সুপ্রিম কোর্ট, কোথাও গিয়ে তাহলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি থেকে কি কোথাও গিয়ে গা বাঁচিয়ে নিতে পারলেন? না, একদমই না, একদমই না, একদমই না, একদমই না, একদমই না। ইভেন যদি ভবিষ্যতে দেখা যায় যে সেক্ষেত্রেও অন্য কোনো দুর্নীতি ছিল, সেক্ষেত্রে আবার তদন্ত হতে পারে। অপেক্ষা করুন না, এ তো কেবল শুরু। অপেক্ষা করুন, আরো কত কিছু আসতে চলেছে। আর কলকাতা হাইকোর্টে আবার শুনানি হবে, দেখবে। অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। ফিরদৌস, আপনি একজন আইনজীবী, আপনি সুপ্রিম কোর্টে প্রায়শই মামলা করেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার পর্যবেক্ষণ কি এই যে অবৈধভাবে আমার পর্যবেক্ষণ খুব পরিষ্কার যে সুপ্রিম কোর্ট সাংবিধানিক নৈতিকতার প্রশ্নে একটি ক্যাবিনেট উইজডমের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেননি। আজকে তো তৃণমূলের সরকার আছে, কালকে সিপিএম এর সরকার হতে পারে, তারপরে অন্য কারো সরকার হতে পারে। ফলে এই সাংবিধানিক একটি আদালত, সাংবিধানিক একটি সংস্থা, ক্যাবিনেট তো এটা বলতে পারেন সাংবিধানিকভাবে বৈধ, সে যতই সেই চোরেদের ক্যাবিনেট হোক না কেন, কিন্তু সেই ক্যাবিনেটের নৈতিকতা, সাংবিধানিক নৈতিকতা রয়েছে। এই সাংবিধানিক নৈতিকতাকে সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে মাত্র, এর বেশি কিছু নয়। ফিরদৌস, আমার শেষ তিনটে প্রশ্ন। এই কেসের যে গুরুত্ব, সেই গুরুত্ব কোথাও গিয়ে আজকে সুপ্রিম কোর্টের এই যে ডিসিশন, তাতে কি এই কেসের গুরুত্ব কিছুটা খর্ব হবে? আপনার একদমই না, গুরুত্ব বেড়ে গেল। এই কেসে যে আদালতে বিচার হয় সেটা যে একেবারে আইনসম্মতভাবে আইনের চুলচেরা বিশ্লেষণের উপর দাঁড়িয়ে, এটা আজকে আবারও প্রমাণিত হলো। এই যে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে হয় রায় পক্ষে গেলে তখন বলবেন যে না সব ঠিক আছে, রাজের বিপক্ষে গেলে বলবেন এর পিছনে খেলা নেই। তো আমরা বলি না, আমরা বলি সবসময় আইনসঙ্গত। আমরা বলছি না, আমরা বলছি আইনসম্মতভাবে বিচার হয়েছে এবং আজকের বিচার আইনসম্মতভাবে হয়েছে। আমরা এটাকে খোলা মনে গ্রহণ করছি। আমরা কি বলছি খেলা হয়েছে? না, বলি না। আমরা আদালতের সমস্ত ডিসিশনকে সম্মান করি, সেই জন্য আদালতের ডিসিশনকে সম্মান করতে হয়। আমরা কি বলছি যে আজকের পিছনে কোনো খেলা আছে? না, কখনো থাকতে পারে না। আদালত সাংবিধানিকভাবে চুলচেরা বিশ্লেষণ করে দেখেছেন, এটা দেওয়া উচিত নয়, খারিজ করে দিয়েছে। কোথাও গিয়ে এই রায়ের ফলে তৃণমূল কি জয়? তৃণমূলের পার্থ চ্যাটার্জি জেলে, মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করুন, জেলে যাবেন। বলছিলাম ফিরদৌস, এই রায়ের ফলে কোথাও গিয়ে তৃণমূল কোথাও গিয়ে কি একটা জয় দেখছে? তৃণমূল তো সব দিকে, পার্থ চ্যাটার্জি জেলে গেছে তাতে তো নৈতিক নৈতিক জয় দেখে, জেলে গেলেও নৈতিক জয় দেখে। তৃণমূলের কথা ছেড়ে দিন, তৃণমূল কি ভাবলো না ভাবলো তাতে কি যায় আসে। আমি আমার শেষ প্রশ্ন একটা করবো। গতকাল একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোথাও গিয়ে একটা চক্রান্ত হচ্ছে না তো রাজ্যের শিক্ষা ব্যবস্থাটিকে ভেঙে দেওয়ার? কারণ বিকাশ ভট্টাচার্যের নাম নিয়ে তিনি বলেছেন বিকাশ ভট্টাচার্যকে পলিটিক্যালি আইসোলেট করা উচিত এবং কোথাও গিয়ে আপনারা যারা লড়ছেন। আমি ওনার সঙ্গে সহমত। বিকাশ ভট্টাচার্যকে পলিটিক্যাল আইসোলেট করুন এবং একদম ক্লিয়ার কাট লাইন টানা হবে যে কারা দুর্নীতির পক্ষে আর কারা দুর্নীতির বিরুদ্ধে। যারা দুর্নীতির পক্ষে তারা মমতা ব্যানার্জির পক্ষে, আর যারা দুর্নীতির বিরুদ্ধে তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নেওয়ার জন্য যোগ্যতা তৈরি করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেই যোগ্যতাটুকু তৈরি হয়নি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমরা এই মামলায় যে এখন সুপ্রিম কোর্টে আছি, নিজের পকেটের পয়সা খরচ করে, কাটের কড়ি খরচ করে এসে দুর্নীতির বিরুদ্ধে এই ছেলেমেয়েরা মামলা করেছিল, তাদের মামলা লড়েছি। ভবিষ্যতে আবারও মামলা লড়বো, চিন্তা করবেন না। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখের যোগ্য হয়ে উঠুন, তারপরে মুখের নাম নেবেন। মুখের যোগ্য হয়ে উঠতে পারেননি, মুখের যোগ্য হয়ে উঠুন। একটা প্রশ্ন করবো, কলকাতা হাইকোর্টে এই মামলার কতটা আশাবাদী আপনারা? 100%। দেখুন, আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে লড়েছি, এখনো লড়ছি, ভবিষ্যতেও লড়বো, এই নিয়ে কোনো সন্দেহ নেই।